শিল্পাঞ্চলে দ্রুত সংকট কাটার আশা প্রধান উপদেষ্টার, উৎপাদন খাতে প্রযুক্তি ব্যবহার বাড়ানোর তাগিদ। ব্যাংকে লুটে জড়িতদের প্রশ্রয় দেবে না উদ্যোক্তাদের সংগঠন বিএবি, টাস্কফোর্সকে সহযোগিতার ঘোষণা। জেনারেল আজিজ সহ 5 জনের কর ফাঁকি, অর্থ পাচারের তদন্তে এনবিআর, খোঁজা হবে জমি, বাড়ি, গাড়ির তথ্য। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। এখন অভিযোগ পাল্টা অভিযোগের সময় নয়, দেশ গঠনের এমন সুযোগ সবসময় আসে না। ব্যবসায়ীদের উদ্দেশ্যে একথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক বৈঠকে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, শিল্পাঞ্চলগুলোতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, দ্রুত এ সংকট কাটবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিশ্ব বাণিজ্যে টিকে থাকতে শ্রমিক দক্ষতা, উৎপাদন ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ দেন ডক্টর ইউনূস। বলেন, শুধু শুল্ক সুবিধা বা রেমিটেন্সের ওপর নির্ভর করলে এগোনো যাবে না। সরকারকে দিতে তাকিয়ে না থেকে সবাইকে যার যার অবস্থান থেকে সংস্কার চালাতে হবে। শ্রমিক মালিক সম্পর্ক ভালো করার চেষ্টার কথাও জানান তিনি। অন্তর্বর্তী সরকারের এই সময়কালে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সংস্কার শুধু আমাদের করলে হবে না, শুধু সরকারের উপরে ছেড়ে দিয়েন না, সবাই মিলে সংস্কার করে। যেটা যেখানে দেখেন, এটা আত্মজিজ্ঞাসা, আর কিচ্ছু না। আত্মজিজ্ঞাসা যে এটা না করলে বোধহয় দেশের জন্য ভালো হয়, সেটা থেকে মুক্তি পাওয়া, বেরিয়ে আসা যে এখন থেকে আমি করব না, এই ছেলেগুলোর দিকে তাকিয়ে আমি এটা পরিত্যাগ করলাম। প্রতিযোগী দেশের ইন্ধন ও ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ ঘিরে দেশের পোশাক শিল্পকে অস্থিতিশীল করা হয়েছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান সচিব AHM শফিকুজ্জামান। দুপুরে টঙ্গীর শিল্প সম্পর্ক শিক্ষায়তনে আয়োজিত শ্রমিক অসন্তোষ ও শ্রম পরিস্থিতি পর্যবেক্ষণ নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। শ্রম সচিব আরও বলেন, শিল্প মালিকদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়নি, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে সরকার নানা উদ্যোগ নিয়েছে। এজন্য বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া সংকট নিরসনে 9 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ সময় শিল্প মালিকদের পক্ষ থেকে সংকট নিরসনে টাস্কফোর্স গঠনের দাবি জানানো হয়। ইনএফিশিয়েন্সিগুলো আছে সেগুলোকে ফোকাস করতে হবে। এটা লেবারে হতে পারে, ম্যানেজমেন্টে হতে পারে, ফাইন্যান্সে হতে পারে। তো আমি বিশ্বাস করি যে টাস্কফোর্স আমরা গঠনের কথা বলছি, এই টাস্কফোর্স এখানে আরও বেশি ফোকাস করবে। দেশ এবং দেশের বাইরে থেকে বিভিন্ন ইন্ধন জোগানো হচ্ছে এবং সেটি আমরা এখন ডিসক্লোজ করবো না। ফরেন মিনিস্ট্রি, আমাদের কমার্স মিনিস্ট্রি এগুলো নিয়ে কাজ করছে এবং এটি যেহেতু একটু কনফিডেন্সিয়াল, এটা আমি ডিসক্লোজ করলাম না। তবে এটা সত্য যে এখানে আমাদের এরিয়ার বাইরে, অর্থাৎ আমার যে টেরিটরির বাইরে থেকে আপনার ইন্ধন জোগানো হচ্ছে। এদিকে শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়া শিল্পাঞ্চলে 219টি শিল্প কারখানা বন্ধ রয়েছে। 86টি কারখানা অনির্দিষ্টকালের জন্য এবং 133টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পুলিশ জানিয়েছে, শিল্পাঞ্চলের কোথাও কোনো সড়ক অবরোধ সহ কারখানায় হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি। বেশিরভাগ কারখানা খোলা থাকলেও অভ্যন্তরীণ কিছু দাবি নিয়ে শ্রমিক অসন্তোষ চলছিল। সেসব কারখানার শ্রমিকরা কাজে ফেরেনি। এছাড়া কয়েকটি কারখানায় শ্রমিকরা প্রবেশের পর কর্মবিরতিতে গেলে বন্ধ হয়ে যায় উৎপাদন। অপ্রীতিকর ঘটনা এড়াতে শতাধিক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিল্পাঞ্চল এলাকায় নাশকতা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। এদিকে গাজীপুরে শ্রীপুরের বড়মি এলাকায় দি হোয়াইট হর্স ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কারখানা বন্ধ করেছে কর্তৃপক্ষ। আমরা পরামর্শ দিয়েছি কিভাবে এই দাবি দেওয়া সম্পর্কে বিষয়গুলো, যে বিরোধগুলো নিষ্পত্তি করা যায়, এবং আমরা কলকারখানা অধিদপ্তরের যারা মাঠ পর্যায়ে কাজ করে তাদের সাথে কথা বলেছি, তাদেরকে অনুরোধ করেছি ফ্যাক্টরি যে কথা বলার জন্য। আজকে 86টি ফ্যাক্টরি 13-1 ধারায় শ্রম আইনের বন্ধ আছে এবং 133টি সাধারণ ছুটি ঘোষণা করা আছে।
যারা ব্যাংক লুট করেছে তাদের প্রশ্রয় দেয়া যাবে না বলে জানিয়েছে ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বিএবি। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে এক বৈঠক শেষে সংগঠনটির চেয়ারম্যান বলেন, সংস্কারের লক্ষ্যে গঠিত টাস্কফোর্সকে সহযোগিতা করা হবে। 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর নতুন অন্তর্বর্তী সরকার ব্যাংক, বিমা, আর্থিক খাতে ব্যাপক সংস্কারের উদ্যোগ নেয়। ব্যাংকগুলোতে গঠন করা হয় নতুন পরিচালনা পর্ষদ। এ ধারাবাহিকতায় 11ই সেপ্টেম্বর ব্যাংকিং খাত সংস্কারের লক্ষ্যে 6 সদস্যের টাস্কফোর্স গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বিএবি। দীর্ঘ 17 বছর পর বিএবির চেয়ারম্যান নিযুক্ত হয়ে গভর্নরের সঙ্গে দেখা করেন আব্দুল হাই সরকার। বলেন, আর্থিক খাত সংস্কারে বিএবি সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। টাস্কফোর্স তো কিছু করতে পারে যদি আমরা আমার সাথে আলোচনা না করি। আমি বলছি যে আপনাদের উই শুড বি হার্ড, এবং আমরা ব্যাংকের সাথে আমরা গ্যারান্টি দিচ্ছি, অ্যাসুরেন্স করতেছি যে ইনশাল্লাহ আমরা যেভাবে বলেন, যে সুন্দরভাবে বলেন সেটা আমরাই করবো। তিনি বলেন, যারা ব্যাংক লুট করেছেন তাদের আবার প্রশ্রয় দেওয়া হলে আর্থিক খাত ধ্বংস হয়ে যাবে। যারা করছেন দে শুড বি ওয়াইপড আউট ফ্রম দি সেল ব্যাংকের থেকে। এই সেক্টরতে থাকাই উচিত না। এখন ওই সমস্ত যদি আবার প্রশ্রয় দিই আমরা, তাহলে তো আমাদের দেশই পুরো ধ্বংস হয়ে যাবে। কাজেই সেদিকে লক্ষ্য করা দরকার সবাই, যারা রেগুলেটর আছে বা যারা ল এনফোর্সমেন্ট তারা দেখবে এগুলো, এবং এই সমস্ত যেন আবার সুযোগ না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সাথে কাজ করার কথা জানান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, শেখ পরিবারের সদস্য ফজলে নূর তাপস, সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রূপা সহ 5 জনের বিরুদ্ধে কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগ তদন্ত শুরু করেছে এনবিআর। তাদের লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়েছে সংস্থাটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইসি। গোয়েন্দারা জানান, অনুসন্ধানের আওতায় আসা ব্যক্তিদের জমি, বাড়ি, গাড়ি খুঁজতে সরেজমিন তদন্ত করা হবে। বিতর্কিত সাবেক সেনা কর্মকর্তা জেনারেল আজিজ আহমেদ কখনো ভাইদের কারণে, কখনো নিজ কর্মকাণ্ডে বারবার বিতর্কিত। শেখ হাসিনা সরকার পতনের পর তার বিরুদ্ধে নানা অনিয়মের তদন্ত শুরু করেছে কয়েকটি সংস্থা। এবার লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে সিআইসি। কারা বেশি কর ফাঁকি দিয়েছে তাদেরকে প্রায়োরিটি দিয়ে তাদের কাছ থেকে এটা আইনানুগভাবে টাস্কফোর্সের মাধ্যমে অতি দ্রুত সেটা উদ্ধারের ব্যবস্থা নিতে হবে। সমস্ত আয় ব্যয় পুনঃতদন্ত করা উচিত। এবং আপনি জানেন যে সরকার গত বছর যে আইনটা করেছে যে একজন করদাতা তিনি যদি কর ফাঁকি দেন তাহলে অনির্দিষ্টকাল পর্যন্ত তার কর মামলা পুনর্জীবিত করা যাবে। গোয়েন্দারা জানান, অভিযুক্তদের স্থাবর সম্পদের দুদকের মামলায় বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু ও তার পরিবারের 4 সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। দুপুরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেনের আদালত মামলার অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া অপর আসামিরা হলেন শেখ আব্দুল হাই বাচ্চুর স্ত্রী শিরিন আক্তার, তার ভাই শেখ শাহরিয়ার পান্না, ছেলে শেখ রাফা হাই ও শেখ সাবিত হাই অনিক। এ মামলার আমিন আহমেদ জামিনে রয়েছেন। এর আগে 2023 সালের 3 অক্টোবর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক নুরুল হুদা বাদী হয়ে মামলাটি করেন। তদন্ত শেষে গত 5 জুন
দুদকের সহকারী পরিচালক নিয়ামুল হাসান গাজী আদালতে চার্জশিট দাখিল করেন। শুল্ক কমিয়ে আমদানির খবরে বগুড়ায় কিছুটা কমেছে আলু ও পেঁয়াজের দাম। 2 দিনের ব্যবধানে আলু 5 টাকা এবং পেঁয়াজের কেজিতে দাম কমেছে 10 টাকা পর্যন্ত। পর্যাপ্ত মজুদের পরও রাজনৈতিক অস্থিরতা এবং সিন্ডিকেটের কারণে দাম বেশি বলছেন ব্যবসায়ীরা। বাজার নিয়ন্ত্রণে তদারকি জোরদার করার দাবি প্রশাসনের। ছাত্র জনতার গণঅভ্যুত্থান ঘিরে অস্থিরতা ও সিন্ডিকেটের কারণে বগুড়ায় অস্বাভাবিক ছিল আলু ও পেঁয়াজের দাম। মৌসুমের শুরুতে 35 টাকা কেজিতে আলু বিক্রি হলেও পরে তা বেড়ে দাঁড়ায় 55 থেকে 60 টাকায়। একই চিত্র পেঁয়াজের বাজারেও। বাজার নিয়ন্ত্রণে রাখতে শুল্ক কমিয়ে আলু আমদানির উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এতে 2 দিনের মধ্যে কেজিতে 5 টাকা কমে আলু বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকায়, আর 10 টাকা কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 টাকায়। সিন্ডিকেট ও রাজনৈতিক প্রভাবমুক্ত করতে পারলে বাজার নিয়ন্ত্রণ সম্ভব বলছেন ব্যবসায়ীরা। 34, 37 টাকা 38 টাকা কিন্তু আলু যদি বিক্রি করে তাহলে স্বাভাবিক। আমি মনে করি যে ব্যবসায়ীরা রেখেছে বা কিছু রেখেছে, আমি মনে করি এটাই স্বাভাবিক। আকুল ক্রান্তি টাইমে যদি আমরা ব্যবসায়ী হয়ে যদি সাধারণ মানুষের পাশে না দাঁড়াই, আসলে এটা আমাদের জন্য অনেক ভুল হবে। মিশর বা পাকিস্তান বা বার্মা এই ধরনের কোনো পেঁয়াজ আসবে এটা আমরা শুনতেছি। রাজনীতিক ছত্রছায়া যারা সিন্ডিকেট করতো তারা এখনো প্রভাব বিস্তার করতেছে এবং তারা এখনো রয়ে গেছে বাজারে, সক্রিয়ভাবে কাজ করতেছে। ক্রেতারা বলছেন আমদানি বাড়লে আলু ও পেঁয়াজের দাম আরও কমবে। বাজারে সুষ্ঠু তদারকির দাবি তাদের। কোনো প্রকার যাতে সিন্ডিকেট বা কোনো প্রকার চাঁদাবাজি বা কোনো প্রকার ইয়ে না হয়, এই দিকে সজাগ দৃষ্টি রাখার জন্য এই সরকারকে আহ্বান জানাচ্ছে। হিমাগারে সরবরাহ স্বাভাবিক রাখতে 2-1 দিনের মধ্যে তদারকি জোরদার করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। যেটা স্বাভাবিক এবং পয়সীমার মধ্যে যেটা থাকে, সেই জন্য আমাদের পর্যাপ্ত মনিটরিংটা সবসময় অব্যাহত থাকবে এবং আমরা এটা জোরদার করছি। আমরা আশা করছি যে খুব শিগগিরই আমরা এটার একটা ভালো ফলাফল পাব। বগুড়ায় 3.5 লাখ মেট্রিক টন ধারণ ক্ষমতার 42টি হিমাগারে এখন মজুদ আছে 2,42,000 মেট্রিক টন আলু। জজিফ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে রেকর্ড পতন। 2021 সালের পর এবার সেপ্টেম্বরে প্রতি ব্যারেল $70 নিচে নেমেছে। আশঙ্কা করা হচ্ছে দাম $60 নামতে পারে। বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে WTI ক্রুড তেলের দাম ছিল প্রতি ব্যারেল $68.59। ব্রেন্ট ক্রুডের দাম ছিল $70 নিচে। প্রতিবেদন লেখার সময় ব্রেন্ট ক্রুডের দাম ছিল প্রতি ব্যারেল $71.85। অপরিশোধিত তেলের দাম কমার কারণ হিসেবে বিশেষজ্ঞরা মনে করছেন চাহিদা কমে যাওয়াই কারণ। তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেকের আশঙ্কা 2024-25 সালে তেলের চাহিদা আরও কমতে পারে। তথ্য বলছে এখন দিনে চাহিদা 17,80,000 ব্যারেল। সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক DSEX বেড়েছে 12.55 পয়েন্ট। লেনদেন হয় 733.39 লাখ টাকার শেয়ার। ফলে আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 107 কোটি টাকা। ডিএসইতে হাত বদলে অংশ নেয় 397টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে 158টির, কমেছে 181টির এবং অপরিবর্তিত রয়েছে 58টি প্রতিষ্ঠানের শেয়ার দর। এ সময় দর হারিয়েছে 45 প্রতিষ্ঠানের শেয়ারের। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 21.4 পয়েন্ট, অবস্থান করছে 16,140 পয়েন্টে। লেনদেন হয় 8.99 লাখ টাকার শেয়ার। এ ছিল আজকের অর্থনীতি সারাদিনে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।